রিনা নামের এই মেয়েটি যখনই গর্ভবতী হয় তখনই আসে এক ভয়ঙ্কর বুড়ো যে সে এসে রিনার বাচ্চা নষ্ট করে আর সেটা নৃশংসভাবে খেয়ে ফেলে। ঘটনার সময়কাল তখন 1980 সাল। প্রাম আর রিনা দম্পতি চাকরির সুবাদে সেন্ট্রাল জাভা প্রদেশে অনুসব জেলায় একটি নতুন বাড়িতে থাকতে শুরু করলেই তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। ফ্লোরে কাদামাখা পায়ের ছাপ আর হঠাৎ অদ্ভুত সব ঘটনার উৎপত্তি, যেন তার আগমনের বার্তা। কিন্তু কেন সে আসে, তার উদ্দেশ্য কি? ভয়ানক জিন থেকে মুক্তি পেতে শক্তিশালী ওঝাদের ডাকা হয়, তবে কিছুতেই যেন রেহাই নেই। কেননা সে নিজে থেকে আসে না, তাকে বারবার কেউ পাঠায়। তো বেশি স্পয়লার না দিয়ে আজকের গল্পটা শুরু করা যায়। তো ঘটনা শুরুতে আমরা দেখতে পাই একটা বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের কোণে সেজেছে রিনা নামের একটা মেয়ে, আর এটা হচ্ছে রিনার মা। তার মা তাকে বলছিল, তোমাকে অনেক কষ্ট করে ছোট থেকে এই পর্যন্ত বড় করেছি, সবসময় তোমার খেয়াল রেখেছি, কিন্তু কষ্ট হলেও সত্যি যে বিয়ের পর আমি সেটা পারবো না। তোমার দায়িত্ব নেবে তোমার হাজব্যান্ড। তোমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে অনেক খুশি হতেন। তার মা যখন এসব বলে সেখান থেকে চলে যায়, তখন সে গিয়ে আয়নার সামনে বসে, আর হঠাৎ করে আয়নাটা ফেটে একদম চৌচির হয়ে যায়। দেয়ালে ঝুলে থাকা তার আর তার হবু বরের ছবিটা নিচে পড়ে যায়, আর সাথে সাথে লোডশেডিং হয়। বাইরে গিয়ে সে বলে একটু পরে বিয়ে, আর এখনই লোডশেডিং, বিষয়টা দেখো তো। এটা বলে সে যখন ঘরে প্রবেশ করে তখন দেখতে পাই তার হবু হাজব্যান্ডের সাথে ছবিটা কেউ যেন আরো ভেঙে দিয়েছে, আর তার পেছনে আমরা একটা বৃদ্ধ লোকের অবয়ব দেখতে পাই। সে পেছনে চাইলে সেটাকে সে দেখতে পায়, তবে ওই বৃদ্ধ লোকটা বাইরের দিকে চলে যাচ্ছে। সেও তখন পিছু নেয়, তবে বিয়ে বাড়ির অন্য কেউ এই লোকটাকে দেখতে পাচ্ছিল না। লোকটা বাইরে গেলে একদমই মিলিয়ে যায়। তবে রিনা দেখতে পাই কাদা মাখা পায়ের ছাপ চলে গিয়েছে কোণে গোসল করার পাত্রের দিকে, যেখানে তার গোসল করার কথা সেখানে। যখন সে যায়, সে পাত্র থেকে দুর্গন্ধ বের হয়ে আসতে থাকে। পানিটা একদমই কালো হয়ে গিয়েছে। নিচ থেকে তখনই একটা পচা ইঁদুর ভেসে ওঠে। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। একজন এটা দেখে বলে ওঠে, এটা তো রক্তের মতো, কারো রক্ত। শুভ কাজের সময় এটা অবশ্যই অশুভ ইঙ্গিত। সবার মনেই ভয় বিরাজ করছে। এসব পাত্তা না দিয়ে তাদের বিবাহ সম্পন্ন হয়। তো আমরা দেখতে পাই তারা চলে যাচ্ছিল সেন্ট্রাল জাভা প্রদেশের অনুসব জেলাতে। তার হাজব্যান্ডের নাম হচ্ছে প্রাম। তিনি হলেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তা। তার পদোন্নতি হয়েছে এবং এখানে তাকে একটা বাড়িও দেওয়া হয়েছে। এখন থেকে তারা এখানেই থাকবে। তারা বাড়ির সামনে পৌঁছালে তাদেরকে স্বাগত জানায়। বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা মিস্টার মরি আর মিসেস দার্থ তারা পাশেই থাকে। পরিচিত হয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করলে সেখানে প্রাম দেখতে পাই ফ্লোরের মধ্যে কাদামাটির ছাপ। তারা ভাবে এটা এখানে কিভাবে আসলো। মিসেস দার্থ বলে ওঠে, আমরা তো পরিষ্কার করেছিলাম, এই কাদা এখানে আসলো কোথা থেকে? বেড়াল হবে হয়তো। তবে রিনা এই দাগটা দেখার পর তার মনে হয় সেটা আগেও সে একবার দেখেছে। তো সেদিন রাতে তাদের প্রচন্ড গরম লাগছিল, কিন্তু সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। সকালবেলা আমরা দেখতে পাই রিনা ফ্যান পরিষ্কার করছে। সেখানে মিস দার্থ এসে বলে, আপনারা নতুন ঘরে এসেছেন, ছোট্ট একটা মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত। আপনি আর আপনার হাজবেন্ড মিস্টার মুরি যেন প্রতিবেশী সবাইকে দাওয়াত দেয়। মিসেস দার্থ তখন জিজ্ঞাসা করে, ফ্যান দিয়ে কি করবে? রিনা বলে, কাল রাতে এখানে খুবই গরম লেগেছে। বুঝলাম না, প্রামের অফিস থেকে এত কিছু দিলাম, কিন্তু একটা ফ্যান দিতে পারলো না। সেখানে মিসেস দার্থ একটা অবাক করার কথা বলে। সে বলে, আজব ব্যাপার, ফ্যান লাগবে কেন? এই জায়গাটা তো এমনিতেই সবসময় ঠান্ডা থাকে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগে রিনা। তো পরদিন সন্ধ্যায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আশেপাশের পাড়া প্রতিবেশী সকলে এসেছে। অফিস থেকে প্রাম কল দিয়ে বলে, আমার ওস্তাদ হয়তো বাইরে এসে গিয়েছেন, যিনি দোয়া পড়াবেন। আমার আসতে একটু দেরি হবে, যদি এসে থাকেন তাহলে তাকে চা দিও। রিনা তখন ফোনটা রেখে বাইরে উকি দেওয়ার পর দেখতে পাই একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছে। তার মানে এটাই ওস্তাদ হবে। রিনা সামনে গিয়ে সালাম দেয় এবং তার সাথে ঘরের ভেতরে তাকে আসতে বলে। তবে ওস্তাদ কোনো শব্দ করে না, ঘরে ঢুকে সবার সাথে বসে। সেখানে রিনা বলে, ওস্তাদ আপনি কি চা খাবেন নাকি কফি? সে কথার কোনো উত্তর দেয় না। রিনা ভাবতে ভাবতে চা আনতে চায়, কিন্তু সে একবার পেছনে তাকিয়ে দেখতে পাই ওস্তাদ সেখান থেকে উধাও। দ্রুত সেখানে গিয়ে একজনকে সে জিজ্ঞাসা করে, আপনারা কি উস্তাদকে দেখেছেন? তিনি কোথায় গিয়েছেন? কিন্তু লোকটা অস্বীকার করে বলে, আমরা তো কোনো উস্তাদকে দেখিনি। রিনা বলে, আরে এখানেই কালো কাপড় পরিহিত ছিল, উনি বৃদ্ধ। কিন্তু সেই লোকটি বলছিল এমন কাউকে সে এখানে এখন পর্যন্ত দেখতে পায়নি। আর তখনই গাড়ি করে প্রাম চলে এসেছে, সাথে করে নিয়ে এসেছে উস্তাদকে। এটা দেখে তো রিনা খুবই অবাক হয়ে যায়। সে প্রামকে সেই বৃদ্ধ লোকটির বিষয়ে জানায়, যে একটু আগে এখানে এসেছিল। সে বলে, আমি ভেবেছিলাম সেটাই উস্তাদ, কিন্তু লোকটি উধাও হয়ে গিয়েছে। প্রাম বলে, হয়তো সে আমাদের প্রতিবেশী, বাড়িতে চলে গিয়েছে। এসব নিয়ে চিন্তা করো না। ঘরে সবাই যখন সূরা ফাতিহা আর দুরূদ শরীফ তেলাওয়াত করছিল, সবার মধ্যে রিনা সেই
বৃদ্ধ লোকটাকেও দেখতে পাচ্ছিল, যে লোকটি উঠে তার দিকে ইশারা করছিল। সে তো এতে খুবই ভয় পেয়ে যায়। সে জানালা দিয়ে আবারও বৃদ্ধ লোকটাকে দেখতে পায়, যে কিনা বাইরে দাঁড়িয়ে রয়েছে। তার কথা মতো প্রাম সহ সবাই মিলে বাইরে যায় লোকটিকে দেখতে, কিন্তু সেখানে তো কোনো কিছুই নেই। তো পরদিন সকাল, রিনা এখনো ভুলতে পারছে না সেই বৃদ্ধ লোককে। প্রাম তাকে এটা বলে আশ্বস্ত করে যে মিসেস দার্থ আর মিস্টার মুরি তারা প্রতিবেশীদের খোঁজ খবর নিচ্ছে, যে এমন কোনো বৃদ্ধ লোক আশেপাশে আছে কিনা। এটা নিয়ে ভয় পেও না, আমি চলে যাচ্ছি, দরজা জানালা সবকিছু বন্ধ করে রেখো। সেদিন রাতে খুবই গরম লাগছিল রিনা। সে গোসল করতে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই বাথরুমের দরজার আয়না দিয়ে ভেতরে উকি দিচ্ছিল সেই বৃদ্ধ লোকটি, কিন্তু তার চোখ ছিল একদমই সাদা বর্ণের, যা কোনো মানুষের হতে পারে না। সে যখন গোসল করে আয়নার সামনে এসে দাঁড়ায়, তখন আমরা দেখতে পাই তার পিছনে সেই লোকটা দাঁড়িয়ে আছে, যেটা তার দিকে ইশারা করছে। সে আয়না দেখে তো খুবই ভয় পেয়ে যায়, তবে পেছনে চেয়েও সে কাউকেই দেখতে পায় না। সে ভয়ে দ্রুত গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে তার মুখের উপর কি যেন একটা পড়ে। ছাদের দিকে তাকিয়ে সে দেখতে পায় সে বৃদ্ধ লোকটার অবয়ব, যেটা মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলছিল। দেয়ালে মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আর হাসতে হাসতে তার উপরে এসে বলতে থাকে, আমি তোমাকে চাই। যার মুখ থেকে বের হচ্ছিল বৃষ্টি লালা। লীলা চিৎকার করে উঠে পড়ে। প্রাম তাকে সামলে নেয়। সে প্রামের কাছে বিষয়টা বলে, কিন্তু প্রাম বলছিল এটা তোমার স্বপ্ন হবে হয়তো। এসব বলেই তাকে শান্ত করায়, আর বলে কালকে থেকে মিস্টার মুরি আর মিসেস দার্থকে এ বাড়িতে থাকতে বলবো, তুমি ভয় পেও না। দেখতে দেখতে কেটে যায় 7 সপ্তাহ। রান্না করার সময় হঠাৎ করে রিনার বমি হতে শুরু হয়। সে অসুস্থ হয়ে পড়ে। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর তাদেরকে সুসংবাদ দেয়, বলে রিনা প্রেগন্যান্ট, বাচ্চার বয়স 7 সপ্তাহ। এটা শুনে তারা তো খুবই খুশি হয়। সেদিন সন্ধ্যার সময় প্রাম রিনাকে কল করে বলছিল, আজকে আমার কাজের চাপ একটু বেশি, তাই বাসায় আসতে পারবো না, তুমি খেয়ে নিও আর দ্রুত ঘুমিয়ে পড়ো। তো ফোন কাটার পর মেঝেতে সে চেয়ে দেখতে পাই সেখানে কাদামাটির ছাপ। তার মুড়িকে সে জিজ্ঞাসা করে এটা এখানে কিভাবে আসলো। তারাও তো অবাক হয়ে যায়, কারণ তারা তো একটু আগেই সেটা পরিষ্কার করেছিল। রিনা তখন আবারও পরিষ্কার করতে বলে। এরপর যখন সে শুতে যায়, তখন একটা শব্দ হয়। দরজায় কেউ কড়া নাড়ছিল। সে দরজা খোলে, কিন্তু আশ্চর্য বিষয় হলো বাইরে তো তার মুড়ি ছিল, কিন্তু তারা কেউ নেই। ভয় সে দরজাটা আটকে দেয়। ফিরে আসার সময় আবারও দরজায় কেউ কড়া নাড়ছে। এমন ভাবে ধাক্কা দিচ্ছিল মনে হচ্ছিল দরজাটা ভেঙেই ফেলবে। সে তো খুবই ভয় পাচ্ছে। ঠিক তখনই লাইট অফ হয়ে যায়। পেছনে চেয়ে সে দেখতে পায় সে ভয়ঙ্কর জিন এবার তার সামনে সশরীরে এসে দাঁড়ায়। সে তো পালাতে চাইছিল, কিন্তু সেটা এক লাফে তার কাছে এসে তাকে ধরে ফেলে, আর তার ধারালো বড় বড় নখ দিয়ে তার পেট ক্ষত করে দেয়। সে নিজেকে বাঁচানোর জন্য কোন রকমে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে বের হয়ে আসতেই সে মেঝেতে পড়ে যায়। ততক্ষণে নিচে সে দেখতে পায় তার 7 সপ্তাহের সন্তান পেট থেকে বের হয়ে এসেছে। আর তখনই সে ভয়ঙ্কর জিনটা ভয়ানক ভাবে এগিয়ে আসে, আর সেই ভ্রূমটা তার সামনেই খেয়ে ফেলে। রিনা তো চিৎকার দিয়ে উঠে পড়ে আর কাঁদতে থাকে। অর্থাৎ এটা একটা দুঃস্বপ্ন ছিল। তাকে সামলে নেয় প্রাম। সে বলে আবারও হয়তো তুমি স্বপ্ন দেখেছ, কোনো সমস্যা নেই। কিন্তু ইতোমধ্যেই রিনার পেট খুবই ব্যথা হচ্ছিল। কাঁথাটা সরানোর পর সে দেখতে পায় স্বপ্ন হলেও সত্যি তার অনাগত সন্তান ইতোমধ্যেই ভূমিষ্ঠ হয়েছে, মানে নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনার পর এই দম্পতি সম্পূর্ণভাবে ভেঙে যায়। প্রাম রিনাকে সাহস দিচ্ছিল, বলছিল তুমি চিন্তা করো না, আমরা আবারও চেষ্টা করব। কিন্তু রিনা সেখানে বলছিল এখানে সমস্যা আছে, এই বৃদ্ধ শয়তানটা আমার সন্তান খেয়ে ফেলেছে। তবে প্রাম এই কথা এখনো মানতে নারাজ। রিনা তখন তার পেটের দাগটা দেখায় প্রামকে, যেখানে স্বপ্নে সেই যে নখে আঁচড় দিয়েছিল। তো পরদিন সকালে প্রাম অফিসে যাওয়ার জন্য রওনা দিলে রিনা মিস্টার মুরিকে বলে যদি তোমার জানাশোনা মতো কোনো ভালো কবিরাজ থাকে তাহলে তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে এসো। তো আমরা দেখতে পাই মুরি রিনার কথা মতো একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসে, যার নাম নার। কবিরাজ রিনার সব কথা শোনে। তার দৈব শক্তি দিয়ে সে দেখার চেষ্টা করে যে আসলে এখানে কি হচ্ছে। কবিরাজ তাকে বলে তোমাকে জাদু করা হয়েছে। আমি জানি না কি বিষয়ের উপর কালো জাদু বা কেমন জাদু এটা, তাই এখনই আমি কোনো সমাধান দিতে পারছি না। তবে আপাতত তোমার সুরক্ষার জন্য আমি কিছু করতে পারি। তো আমরা দেখতে পাই এটা বলে কবিরাজ কিছু ছোট কাচের বোতল টেবিলে রাখে, যার ভেতরে তাবিজ ছিল। তিনি বলছিল এই বাড়ির আশেপাশে চারপাশে বোতলগুলো যেন রাখা হয়, এতে সেই জিন ভেতরে আসতে পারবে না। কবিরাজ তাকে এটাও বলে যায় যেন কোনোভাবেই সে সালাদ আদায় করা বন্ধ না করে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো কয়েক মাস। সবকিছুই ঠিকঠাক। হঠাৎ করে একদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় প্রামের চোখে কবিরাজের দেওয়া সেই বোতলগুলোর একটা নজরে আসে। এটা রিনাকে দেখানোর পর তারা সবকিছু খুলে বলে। তখন তো প্রাম রেগে যায়, কেননা সে এইসব ভূতপ্রেত বিশ্বাস করে
করে না, আর এসব কবিরাজও পছন্দ করে না। সে বলতে থাকে আমার অনুপস্থিতিতে তোমরা বাড়িতে কবিরাজ এনেছিলে। তখন রিনা বলতে থাকে আসলে এটা অনেক উপকার করেছে। বাড়িতে এগুলো স্থাপন করার পর এখন পর্যন্ত সেই জিন আমার কাছে আসেনি, স্বপ্নেও আসেনি, কিন্তু এগুলো কোনো কিছুতেই প্রামে যায় আসে না। সে বিশ্বাসই করে না যে জিন বলতে কোনো কিছু রয়েছে। তখন সে বোতলগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এটাই মনে হয় ভুল ছিল। তো সেদিন রাতে খুব ঝড় হচ্ছিল। তারা যখন ঘুমোচ্ছিল, রিনার পানির পিপাসা পেলে সে বাইরের রুমে আসে পানি খাওয়ার জন্য। তখনই সে এক ঝলক দেখতে পায় সেই জিনকে আয়নাতে। সে তো এতে খুবই ভয় পেয়ে যায়। ঘরে চলে আসতে চেয়েছিল, কিন্তু কাদাতে তার পা পিছলে পড়ে যায়। আর তখনই এটা ঘটে। ভয়ানক ভাবে তার উপরে উঠে বলতে থাকে আমি তোমাকে চাই। আর তার মুখ থেকে পড়তে থাকে বিশ্রী লালা। লীলা তো চিৎকার করতে থাকে আর কোনো রকমে রুমে চলে আসে প্রামের কাছে। আর এসে দেখতে পায় সেই ভয়ঙ্কর জিনটা টেবিলের উপরে বসা রয়েছে। চোখের পলকে সেটা বাইরে চলে যায়। প্রাণ তো বাইরে গিয়ে দেখতে পায় সেটা চালের উপরে উঠেছে আর সেখান থেকে উধাও হয়ে যায়। মিস্টার মুড়িকে চালের উপরে উঠায় প্রাণ উপরে কি আছে দেখার জন্য, কিন্তু সেখানে সে কোনো কিছুই দেখতে পায় না। তবে সেখানে পাওয়া যায় একটা মাটির পাত্র, যেটা কবিরাজ নারকে দেখালি সে বলে এটা হচ্ছে কবরের মাটি আর ইঁদুরের রক্ত দিয়ে করা কালো জাদু। আর এটা শুধুমাত্র কালো জাদু নয়, এটা একটা কালো রক্তের জাদু, যেটা বংশ পরম্পরা হয়ে চলতেই থাকে। তাই তুমি যদি গর্ভবতী হও অবশ্যই তোমার সন্তান নষ্ট হবে, এটা ঘটতেই থাকবে। প্রাম তখন বলতে থাকে তাহলে কি আমরা কখনো বাবা মা হতে পারবো না? এটা কে করেছে? কবিরাজ বলে এখনো বলা যাচ্ছে না যে এটা কে করেছে, তবে যে করেছে সে খুবই কষ্ট পেয়েছে এবং সে প্রতিশোধ নিতেই এটা করেছে। প্রাম বলে এটা থেকে বাঁচার উপায় কি? কবিরাজ বলে যে এই জাদু করেছে তার কাছেও ঠিক এমন একটা পাত্র রেখেছে আর সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তারপর সে রিনাকে বলে তোমার কি কাউকে সন্দেহ হয় যে এই কাজটি কে করতে পারে? রিনা তখন বাইরে চলে যায়। প্রাম তার কাছে গেলে সে বলতে থাকে তার প্রাক্তন প্রেমিক, যার সাথে সে অনেকদিন যাবৎ সম্পর্কে ছিল, কিন্তু একটা সময় আসে রিনা এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চায় না। কিন্তু সে ছেলেটা কোনোভাবে এটা মানছিল না। ছেলেটার নাম ছিল ইউডি। তাই রিনা মনে করছে এইটা সেই ছেলেরই কাজ হবে। প্রাম তখন তাকে ভুল না বুঝে আশ্বস্ত করে, বলে আমাদের সেই ছেলেকে খুঁজে বের করতে হবে আর আমাদের সমস্যার সমাধান করতে হবে। তখন আমরা দেখতে পাই দিনের পর দিন সেই ছেলেকে খুঁজে চলেছে তারা। ইতোমধ্যেই কেটে যায় 7 মাস। রিনা আবারও প্রেগনেন্ট হয়েছে। 7 মাস চলছে, কিন্তু তাদের মনে সেই জিনকে নিয়ে ভয়। না জানি সে কখন এসে হানা দেয়। সে ছেলের সাথে তাদের দেখা করতে হবে। তো তারা খোঁজ লাগিয়ে জানতে পারে সেই ছেলে তার বোনের বাড়িতে রয়েছে। এই সুযোগটা হাতছাড়া না করে প্রাম আর নার সেই ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাড়িতে রিনাকে দেখাশোনা করার জন্য তার মাকে এনে রাখে। কিন্তু আজব বিষয় হচ্ছে তারা যখন সেই ছেলের বিষয়ে জানতে চায় তার বোনের কাছে ছেলেটির বোন তাকে জানায় ইউটি তো আরো 6 মাস আগেই মারা গিয়েছে একটা দুর্ঘটনায়। এটা শুনে তো তারা অবাক হয়ে যায়। প্রাম বিষয়টা রিনাকে জানায়। তাহলে এই কালো জাদু কে করলো? প্রাম রিনাকে বলে সাবধানে থেকো, আমি আর নার কবিরাজ চেষ্টা করে দেখছি কে এই জাদু করেছে। তো কল কাটার পর জানালার পর্দা লাগানোর সময় রিনা দেখতে পাই মেঝেতে আবারও কাদামাটি পড়ে আছে। সে তো ভয় পেয়ে যায়। সাথে সাথে আমরা দেখতে পাই কবিরাজ নাড়ে দেওয়া রক্ষা কবচগুলো একে একে ধ্বংস হয়ে যায়। দরজা সব লেগে যায়। কেউ ভেতরে প্রবেশ করতে পারছিল না। রিনার প্রচন্ড ব্যথা উঠতে শুরু করে। লাইটও নিভে যায়। আর তখনই পেছন থেকে আবির্ভূত হয় সে ভয়ঙ্কর দেখতে বড় জিনটা। তাকে জড়িয়ে ধরে বলতে থাকে এই শিশুটাকে জীবিত জন্মগ্রহণ করতে দেব না। এটা বলে পেটের মধ্যে আগের মতো আবারও আঘাত করে দেয়। কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাই প্রাম আর নাট কবিরাজ বাড়িতে চলে এসেছে। নাট চেষ্টা করছিল জিনটাকে এখান থেকে ভাগিয়ে দিতে, কিন্তু সেটা কোনোভাবেই যাচ্ছিল না। সে দোয়া দরুদ পড়তে শুরু করে। এই কারণে সে জিনটা রিনাকে ছেড়ে দেয়, কিন্তু সেখান থেকে সেটা যাচ্ছিলই না। রিনার এত ব্যথা হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই বাচ্চা প্রসবের সময় হয়ে গিয়েছে, কিন্তু সবে তো 7 মাস। আমরা দেখতে পাই কবিরাজ অনেক কষ্ট করে সেই জিনকে কাবু করতে চেষ্টা করছিল। আর এই দিক দিয়ে রিনার বাচ্চা প্রসব হয়ে যায়। আমরা দেখতে পাই নাট কবিরাজের চেষ্টায় সেই জিনটা আর সেখানে টিকতে পারে না। সে চলে যায়। সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক। তবে স্বাভাবিকভাবে মাত্র 7 মাস বয়স হওয়ার কারণে বাচ্চাটাকে হসপিটালে গ্লাসের ভেতরে রেখে দেওয়া হয়, কেননা বাচ্চাটি এখনো পুরোপুরি বেড়ে ওঠেনি। এর আগেই প্রসব হয়ে গিয়েছে। রিনা নারকে বলছিল আচ্ছা সেই কালো জাদু সেই জিন তাদের তো উদ্দেশ্যেই ছিল আমি যেন বাচ্চা জন্ম দিতে না পারি। এখন তো আমি বাচ্চা জন্ম দিয়ে ফেলেছি, তাহলে কি এই অভিশাপ কেটে যাবে? কবিরাজ বলে না, এটা
এটা এত দ্রুত সম্ভব নয়। তোমার সন্তানের রক্তে মিশে গিয়েছে এই অভিশাপ। সে স্বাভাবিক কোনো শিশুর মতো বেড়ে উঠবে না। আর অবশ্যই সে ভয়ঙ্কর জিনটা তোমার মেয়েকে নিতে আসবে তার নির্ধারিত সময়ের মধ্যে। রিনা জিজ্ঞাসা করে কোন সময়। কবিরাজ বলে 7 সপ্তাহ, 7 মাস অথবা 7 বছর। মনে করে দেখো, তোমার প্রথম সন্তান যখন নষ্ট হয়েছিল তখন সে এসেছিল, বয়স ছিল তখন 7 সপ্তাহ। আর এই সন্তানের যখন 7 মাস তখন সে এসেছে। আর এবার যদি সে আসে তাহলে 7 বছর পরেই আসবে। তো আমরা দেখতে পাই কেটে যায় আরো 7টি বছর। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রেখেছে ডুই। দিন রাত তারা ভয় করে। এই বুঝি সেই জিন আসলো। আজ ডুইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে না পেয়ে রিনা পাশে চা বাগানে গিয়ে ঢুকে দেখতে পাই ডুই ছুরি নিয়ে খেলছিল। কবিরাজের কথা মতোই মেয়েটি স্বাভাবিক শিশুদের মতো না, সে কথা বলতে পারে না। রিনা সেখানে বলছিল তুমি ছুরিটা দিয়ে দাও, এটা বিপজ্জনক। কিন্তু আমরা দেখতে পাই সে ছুরিটা দিয়ে তার মায়ের হাত কেটে ফেলে আর দৌড়ে বাড়িতে চলে আসে। রিনা পেছন পেছন ঘরে গিয়ে দেখতে পাই তার মেয়ে কাঁচা মাংস খাচ্ছিল আর মেয়ের শরীরে অদ্ভুত ঘা। এসব দেখে তার খারাপ লাগে, কারণ তার মেয়েটা স্বাভাবিক না। কবে এই অভিশাপ কাটবে? প্রাম বলে আমি আর কবিরাজ এখনো সেই ব্যক্তিটিকে খুঁজে বের করার চেষ্টা করছি যে এই জাদু করেছে, কিন্তু তারা তাকে খুঁজে বের করতে পারছিল না। রিনা বলে আর কবে পাবো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পরীক্ষা করা শেষ, কেউ এসব করেনি। তাহলে করেছেটাকে? আজকে এই ডুয়ের 7 বছর পূর্ণ হয়ে যাবে, সে জিনটা আবারও চলে আসবে। কিভাবে কি করব? প্রাম বলে নাট কবিরাজ তো আরো শক্তিশালী 2 জন কবিরাজকে বাড়িতে নিয়ে আসবে। তারা সবাই মিলে চেষ্টা করবেন সে জিনকে যেন আজকে বাড়ির ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। তো আমরা দেখতে পাই একটু পরেই কবিরাজ তাদের নিয়ে এসেছে। একজনের নাম ইয়াই, আরেকজন হচ্ছে তারই ছেলে আরিও। আমরা দেখতে পাচ্ছিলাম পুরো বাড়ি তারা বন্ধ করার চেষ্টা করে, সব রকম মন্ত্র পড়ে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে বাড়ি বন্ধ করে দেয়। প্রাম সহ রিনা নামাজ আদায় করছিল আর এরপর ডুইকে তারা নিয়ে মন্ত্র পড়তে শুরু করে যেন এসব কিছু টপকে সে জিন কোনোভাবে ভেতরে আসতে না পারে। ওদিকে 12টা বাজতে চলল। ঠিক তার 7 বছর তখনই বাতাস বইতে শুরু করে। বাড়ি বন্ধ করা সব কয়টা রাস্তা বাতাসে খুলতে শুরু করে, আগুন জ্বলতে শুরু করে, লাইটগুলো অফ হয়ে যায় আর মেয়েটি সবার মধ্যে উঠে বসে। তখনই কোনো এক অদৃশ্য শক্তি বাবা ছেলে 2 কবিরাজকেই ফেলে দেয়। নার সবাইকে অন্য ঘরে প্রবেশ করতে বলে। তখন নার কবিরাজকে ভয়ঙ্কর কণ্ঠে সেই জিন ডাকে, কিন্তু সে দেখতে পায় না। সে উপরের দিকে তাকায়, তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে ভয়ঙ্কর জিন তার কাদামাখা হাত সম্পূর্ণ কবিরাজ নারের মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে তার সবকিছু তছনছ করে ফেলে। আর সেখানেই কবিরাজ নার তো শেষ হয়ে যায়। এদিকে সেটা দরজা ভেঙে সেই ঘরে প্রবেশ করতে চাইছিল ডুইকে নেয়ার জন্য, কিন্তু ইয়াই কবিরাজ তাকে আটকায়, তার সাথে লড়াই করতে বলে। সে জিনের উপরে পড়া পানি নিক্ষেপ করে, এজন্যই সে জিন সামনে এগোতে পারছিল না। তখনই আমরা দেখতে পাই পেছন দিয়ে ইয়াই কবিরাজের ছেলে আরিও একটা তলোয়ার দিয়ে সে জিনের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু এতে সেই জিনের বিন্দুমাত্র কোনো কিছুই হয় না। সেটা আরিকেও ছুঁড়ে ফেলে দেয়। ইয়াই কবিরাজের পড়া পানি একের পর এক ছেটানো শুরু করলে সে জিনটা সেখান থেকে চলে যায়। সে সবার উদ্দেশ্যে বলতে থাকে আপনারা সত্য গোপন করেছেন, আমাদেরকে সত্যটা বললেই তাহলে এটা সমাধান করতে পারবো। কিন্তু কেউ আসলে ভেবে পাচ্ছিল না যে তারা কি লুকোচ্ছে। তখন টাম বলে রিনা আমি তোমাকে একটা জিনিস বলিনি, আমার একজনের প্রতি সন্দেহ হয়, নিশ্চয়ই সেই জাদুটি করেছে। আমরা তোমার প্রাক্তন প্রেমিক কিউকে খুঁজেছিলাম আর অবশেষে জানতে পারলাম সে মারা গিয়েছে। তখন আমার সন্দেহ আরো বেশি হতে শুরু করে। এই বিষয়টা আমি কবিরাজ সিনাকেও বলেছিলাম, সেও আমার কথার উপর আত্মবিশ্বাসী ছিল যে এই জাদুটি করেছে তার নাম হচ্ছে মাওয়ার। রিনা জিজ্ঞাসা করে মাওয়ারকে? তখন আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে আসলে মাওয়ার হচ্ছে প্রামের প্রাক্তন প্রেমিকা। প্রামের সাথে তখন রিনার সম্পর্ক ছিল, কিন্তু পাশাপাশি মাওয়ারের সাথেও ছিল। কিন্তু প্রাম বুঝতে পারছিল না যে সে কাকে বিয়ে করবে, সে দ্বিধাদ্বন্দ্বে ছিল। এইসব টানাপোড়েনের মাঝখানে হঠাৎ করে মাওয়ারের সাথে তার শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে। তারপর মাওয়ার তাকে বলছিল তাকে বিয়ে করতে, রিনাকে ছেড়ে দিতে। কিন্তু তখন সে বুঝতে পারে সে আসলে রিনাকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। এই বিষয়টা যখন সে মাওয়াকে বলে সেটা মাওয়া একদমই মেনে নিতে পারছিল না, অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সেখানে মাওয়া বলছিল তুমি তো আমাকে ছেড়ে দিলে, কিন্তু তোমরা সুখী হবে না, আজীবন পস্তাতে হবে। প্রাম এই ঘটনাটা রিনাকে বলার পর সে বলে আমি বুঝতে পারিনি, মাওয়ারের কথাটা এমনি এমনি নিয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাই রিনা এই ঘটনাটা শোনার পর মেনে নিতেই পারছিল না কিভাবে তার সাথে বিয়ের কথা চলাকালীন প্রাম অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারে। এটা মানতেই রিনার কষ্ট হচ্ছিল, সে কাঁদতে থাকে। প্রাম রিনাকে বলে তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে রাগ করার, কিন্তু আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার মেয়ের দিকে একটু তাকাও, আমাদের মেয়ে যেন স্বাভাবিক মানুষ হতে পারে, এখন আমাদের এটা দেখা উচিত। তখন আমরা দেখতে পাই রিনা বলে তুমি আমাকে কথা দাও আমাদের মেয়ে ঠিক হয়ে যাবে, তাহলে আমি সব বলতে পারবো। প্রাম তখন তাকে কথা দেয় তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তো
এবার আমরা দেখতে পাই কবিরাজ ইউআই ডুইয়ের রক্ত নিয়ে একটা তাবিজের মধ্যে লাগায়। সেটা একটা ম্যাপের উপরে ধরলে তাবিজটা অনুসুপ জেলায় মেঘালয় নামের একটা জায়গার দিকে ইশারা করছিল। তারা তখন বুঝতে পারে যে সেখান থেকে এই জাদুটা করা হয়েছে। ইয়াই কবিরাজের ছেলে আরিকে বাড়িতে রেখে প্রাম আর ইয়াই চলে যায় মাওয়ারের বাড়ির সামনে। কবিরাজ তার শক্তি দিয়ে দেখতে পায় এই জায়গাতে রয়েছে সেই কালো জাদুর পাত্রটি। প্রাম এখানে খনন করতে শুরু করে। তাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে কোদাল আনতে যায় কবিরাজ, কিন্তু সেখানে তাকে মাওয়ার এসে আঘাত করে আর অজ্ঞান করে দেয় এবং প্রামকেও অজ্ঞান করে দেয়। প্রামের জ্ঞান ফেলে সে দেখতে পায় সে বাধা অবস্থায় রয়েছে। সেখানে মাওয়ার এসে বলতে থাকে, আমাকে তোমরা খুঁজে পাবে কখনো ভাবিনি, কিন্তু এখন পেয়েও কোনো লাভ নাই। তুমি কিভাবে আমাকে ঠকাতে পারলে? তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকালে। এটা বলে সে হাসতে থাকে। ঠকিয়েছ যেমন তেমন দীর্ঘ 7 বছর ধরে তোমাদের জীবন আমি দুর্বিষহ করে দিয়েছি, যেটা একেবারে কাউকে মেরে ফেলার থেকে অনেকটা উত্তম। তার ভঙ্গিমায় আমরা বুঝতে পারছিলাম সে সাইকো হয়ে গিয়েছে, ভেতরে কতটা প্রতিশোধের আগুন জ্বলছে। তখন সে একটা ছুরি আনে সে কবিরাজকে মেরে ফেলার জন্য, যেন কবিরাজ এই জাদুটা নষ্ট করতে না পারে। প্রাম কোনো রকমে উঠে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। প্রাম নিজের বাঁধনটা খুলে মাওয়ারকে বেঁধে ফেলে আর সে চলে যায় পাত্রটা খোঁজার জন্য। মাটি খোঁড়ে এবং পাত্রটা বের করে। কবিরাজকে নিয়ে এখন তার সেখান থেকে ফিরতে হবে, কিন্তু অবশেষে আমরা দেখতে পাই কবিরাজও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রাম তখন বাড়িতে ফোন করে আরিকেও জানায়, তোমার বাবা ইয়া মারা গিয়েছে, তাকে মাওয়ার মেরে ফেলেছে, আমি তাকে বাঁচাতে পারিনি, আমাকে মাফ করে দাও। আরিও কাঁদতে থাকে আর বলতে থাকে, এটাই হওয়ার ছিল, চিন্তা করবেন না, আপনি পাত্রটা নিয়ে আসুন, আমি এই আচারটা শেষ করব। তো আমরা দেখতে পাই সে রিচুয়ালে বসেছে। ঠিক তখনই লাইটগুলো অফ হয়ে যায়। ডুই উঠে বসে পড়ে, তার মানে এখনই সে আসতে চলেছে। সাথে সাথেই সেটা তার সামনে এসে পড়ে। আরিও সেই জিনের হাতের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু তার কোনো কিছুই হয় না, উল্টো তাকে ধাক্কা মেরে সে ফেলে দেয়। কিন্তু আমরা দেখতে পাই সেখানে নৃশংসভাবে সে ছুরিটা আরির ভেতরে ঢুকে দেয় যে, আর বিভৎসভাবে আরির ধর থেকে মাথাটা একদমই আলাদা হয়ে যায়। রিনা তো দৌড়ে ঘরে এসে দেখে ডুই নেই। তার মাকে কোনো এক শক্তি উপরে ধরে রেখেছে। কোনো রকমে তার মাকে সে নামায় আর তার মা বলে, বাইরে গিয়ে দেখো। সেখানে গিয়ে সে দেখতে পায় সেই জিন ডুইকে এবার নিয়ে চলে যাওয়ার জন্য রেডি। সে বলতে থাকে, তাকে নিয়ে যেও না। জিন বলে, তোমরা কখনো সফল হবে না, এই বাচ্চার রক্তের সাথে আমি মিশে গিয়েছি, আমার লালা তার ভেতরে প্রবেশ করেছে, তুমি কি মনে করো এটা প্রামের বাচ্চা? এটা বলে সে হাসতে শুরু করে। রিনা অসহায়, সে বলতে থাকে, যেটাই হোক না কেন আমি তার মা, আমি এটা হতে দিতে পারি না, তুমি চাইলে আমাকে নিতে পারো, আমার বাচ্চাকে ছেড়ে দাও। তখন আমরা দেখতে পাই বাচ্চাটিকে ছেড়ে দিয়েছে সেই জিন। শেষবারের মতো একবার রিনা তার মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, আমি হয়তো তোমাকে লালন পালন করতে পারবো না, এখানে থাকবো না, কিন্তু তোমার খেয়াল রাখবো সব সময় দূর থেকে। এটা বলে সেই জিনের কাছে সে চলে যায়। সেই জিনটা তাকে জড়িয়ে নিয়ে একদম হাওয়াতে মিলিয়ে যায়। ততক্ষণে কালো জাদুর পাত্রটি নিয়ে বাড়িতে হাজির হয় প্রাম। সেখানে সে জানতে পারে জিনটা রিনাকে নিয়ে গিয়েছে। এটা জানার পর সে বাইরে খুঁজতে থাকে। সে পাগলের মতো হয়ে যায়। সে বাইরে রিনাকে তো খুঁজে পায়, কিন্তু রিনা ছিল একদমই অবচেতন, কোনো সাড়া দিচ্ছিল না। রিনার মা তখন সেখানেই তাকে দোষারোপ করছিল, বলছিল, তোমার একটা ভুলের কারণেই আজকে আমার মেয়ের এই দশা। তখনই আমরা দেখতে পাই প্রাম আবার চলে যায় মাওয়ারের কাছে। সেখানে মাওয়ার তাকে বলতে থাকে, তুমি কি এখানে আমাকে মারতে এসেছ? প্রাম বলে, না, আমি চাই আমার মেয়ের ওপর থেকে তুমি অভিশাপ ফিরিয়ে নাও আর আমার স্ত্রীকে ভালো করে তোলো। কিন্তু মাওয়ার বলে, এটা কোনোভাবেই সম্ভব না, আমি তোমার সাথে কোনো মজা করিনি, তুমি ভেবেছিলে আমি তোমার সাথে মজা করেছি, এটা একটা ভয়ানক কালো জাদু, তুমি এখানে এসে ভুল করেছ। এটা বলে সে প্রামের উপরে হামলা চালিয়ে দেয়। মাওয়ার একের পর এক আঘাত করতে শুরু করে। সে নিজেকে বাঁচানোর জন্য ট্রাই করছিল। সেখানে দুজনের মধ্যে অনেক পাল্টাপাল্টির লড়াই হয়, তবে প্রাম চাইছিল না মাওয়ারকে আঘাত করতে। সব আঘাত সে নিজে নিচ্ছিল। সে বলছিল, তুমি থামো, আমার স্ত্রীকে ফিরিয়ে দাও আর এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দাও। কিন্তু মাওয়ার কথা শোনে না, তাকে মারতে শুরু করে। প্রাম তখন নিজেকে বাঁচাতে একটা কাছে নিয়ে তার সাথে লড়াই করছিল, কিন্তু কোনো একভাবে আঘাত লেগে যায় মাওয়ার হাতে আর তখন মাওয়ার হাতটা একদমই আলাদা হয়ে যায়। কিন্তু মেয়েটা এতই উন্মাদ ছিল যে তখন ওই এক হাতেই প্রামের উপর হামলা চালাতে থাকে। প্রাম তাকে ফেরাতে গিয়ে আবারও একটা হাতের কবজি থেকে পড়ে যায়। তখন সেটা মুখে দিয়ে প্রামকে আঘাত করার চেষ্টা করে। প্রাম আর না পেরে তার ভেতরে হাতে থাকা কাঁচিটা ঢুকিয়ে দেয়। মাওয়ার বলতে থাকে, তোমার পরিবার কোনো সময় এই অভিশাপ থেকে মুক্ত হবে না, আর তোমার স্ত্রী সে তো মারা গিয়েছে। এটা শোনার পর আমরা দেখতে পাই প্রাম ঠিক থাকতে পারে না। সে সেখানেই মাওয়ারের ধর থেকে মাথাটা আলাদা করে দেয় আর সে কাঁদতে থাকে, কারণ তার নিজের ভুলের কারণে তার স্ত্রী মারা গেল। তার সাথে তাদের মেয়ের উপরে থাকা অভিশাপও সে মুক্ত
করতে পারেনি যে কথাটা সে রিনাকে দিয়েছিল। তখন আমরা দেখতে পাই রাগে কষ্টে সে নিজেই নিজেকে আঘাত করে শেষ করে দেয়। কিন্তু দেখা যায় তাদের মেয়ে ডই ভালো হয়ে গিয়েছে, সে কথা বলতে পারছে, স্বাভাবিক আচরণ করছে, তার শরীরে যে ঘাগুলো ছিল সেগুলো ভালো হয়ে গিয়েছে। আসলে এটা হয়েছে মাওয়ার মারা যাওয়ার কারণে, কারণ সেই জাদুটা করেছিল। তো ঘটনা চলে যায় আরো অনেক বছর পরে। সময় তখন 2003 সাল, যেখানে আমরা দেখতে পাই ডই বড় হয়েছে এবং গ্রাজুয়েট কমপ্লিট করেছে। আর সে সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। সে বলছিল সে বাবা মা ছাড়া বড় হয়েছে, অনেক কষ্ট করে বড় হয়েছে, তার সাকসেসের কাহিনী শোনাচ্ছিল। এভাবেই মুভিটি শেষ করে দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় এই মুভিটার অবশ্যই দ্বিতীয় পার্ট আসবে, কেননা এখানে জিন নিজে বলেছিল এই মেয়েটির রক্তের সাথে সে মিশে গিয়েছে। রিনার মুখের ওপরে তার বৃষ্টির লালা পড়েছিল, আর সে রিনাকে বলেছিল তুমি কি মনে করো এটা কি প্রামের বাচ্চা? এটা বলে সে হাসছিল। যদি ধরে নেওয়া যায় ডই সেই জিনেরই বাচ্চা, তাহলে তো জিন আবারও আসবে তাকে নেয়ার জন্য। যদি মুভিটির পার্ট 2 রিলিজ হয় তাহলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। তো যাই হোক, আজকের এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।